বিএনপি ক্ষমতায় গেলে 4 কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড। নিজ আসনে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। কাল যাচ্ছেন চট্টগ্রাম। পোলো গ্রাউন্ডে লাখো মানুষের জমায়েতের আশা। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির। ভোটে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে রুখে দিতে তরুণদের প্রতি আহ্বান। উত্তরের কয়েক জেলায় অংশ নেবেন জনসভায়। ছুটির দিনের সকাল থেকেই নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা অলিগলি। ভোটারের মন জয়ে দিচ্ছেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি। এবং সুতা নিয়ে মুখোমুখি টেক্সটাইল ও পোশাক খাত। বন সুবিধা তুলে নেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী বলছে বিজিএমইএ। কোনো ক্ষতি হবে না, বাঁচবে দেশীয় শিল্প, দাবি বিটিএম এর। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন করেছে মন্তব্য করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের পতনের পর মানুষ এখন ভালো পরিবর্তন চায়। মানুষের সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার। রাজধানীতে প্রথম প্রচারণায় শুক্রবার সন্ধ্যায় ভাষণটেক জনসভায় যোগ দিয়ে এ কথা বলেন তারেক রহমান। এ সময় দেশ গড়তে সবাইকে শপথ নেয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিন রাজধানীতে নিজ সংসদীয় আসন ঢাকা 17 জনতার মাঝে তারেক রহমান। প্রথম দিনে সিলেট বিভাগের ম্যারাথন সমাবেশ শেষে শুক্রবার সন্ধ্যায় ভাষানটেকের বিআরবি মাঠে জনসভায় যোগ দেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে। এ সময় জনতার উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন বিএনপি চেয়ারম্যান। নির্ধারিত মাঠ পেরিয়ে মূল সড়ক পুরোটাই পূর্ণ হয়ে যায় বিকেল পেরোতেই। ধানের শীষের স্লোগানে প্রকম্পিত হয় গোটা এলাকা। লাল সবুজের পতাকা আর ধানের তোড়া হাতে জনসভায় যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। সমগ্র বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়। সন্ধ্যা 7টায় বক্তব্য দিতে উঠেই মঞ্চে ডেকে নেন ভ্যান চালক, গৃহিণী, শিক্ষার্থী সহ 5 জন সাধারণ ভোটারকে। জানতে চান এলাকার সমস্যা ও সংকটের কথা। এ সময় ভোটাররা দাবি জানান বস্তিবাসী এবং নিম্ন আয়ের মানুষদের পুনর্বাসন এবং এলাকার আধুনিকায়নের। আমাদের মেয়েদের জন্য কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই এখানে। আমরা বস্তিবাসী, আমাদের কিছুই নেই। আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসন হোক। বিএনপি ক্ষমতায় এলে ভাষানটেকের বস্তিবাসীদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের জন্য কর্মসংস্থান তৈরি করতে সারা দেশে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে এই এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে, নারী হোক পুরুষ হোক, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব। এই যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। আপনাদের যে সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, আগামী 12 তারিখে যেন তারা ধানের শীষকে নির্বাচিত করে তাদের স্ব এলাকায়, স্ব নির্বাচন এলাকায়। কি ভাই বোনেরা, আপনাদের এলাকার সন্তান হিসেবে কি আমি এটা দাবি করতে পারি আপনাদের কাছে? ইনশাআল্লাহ। ধানের শীষ যতবার নির্বাচিত হয়েছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, মানুষের সমস্যা সমাধানে নির্বাচিত সরকার প্রয়োজন। বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, এখন দেশ গড়তে হবে। দেশকে পুনর্নির্মাণ করতে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে দেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। একমাত্র ধানের শীষকে যতবার নির্বাচিত করেছে এই দেশের মানুষ, ততবারই এই দেশের উন্নয়ন হয়েছে, দেশের মানুষের ভাগ্যের একটু হলেও পরিবর্তন হয়েছে। গণতান্ত্রিক ভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন। দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরের ধ্বংস হয়েছিল। এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। জনসভায় বক্তব্য দেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরাও। সকলে ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। কাল চট্টগ্রাম যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উৎসাহ উদ্দীপনা নেতাকর্মীদের মাঝে। নগর জুড়ে সাজ রব। নেতাকর্মীরা বলছেন, প্রিয় নেতার আগমনে জনসমুদ্রে পরিণত হবে পোলো গ্রাউন্ড মাঠ। নগরীর উন্নয়নে নানা পরিকল্পনা আসতে পারে জনসমাবেশ থেকে। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
দীর্ঘ 2 যুগ পর চট্টগ্রামের মাটিতে পা রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনে বন্দর নগরী জুড়ে সাজ রব, শুভেচ্ছা ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে সড়ক থেকে অলিগলি। জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রামকে ভালোবেসে যে কোনো দুর্যোগময় মুহূর্তে ছুটে আসতেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। সর্বশেষ 2012 সালে ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে আসেন দেশনেত্রী। মায়ের সেই পছন্দের মাঠে এবার আসছেন ছেলে তারেক রহমান। শেষ মুহূর্তে প্রস্তুত মঞ্চসহ পুরো মাঠ, উৎসবের আমেজ নেতাকর্মীদের মাঝে। বিএনপিকে মাইল ফলক করার ক্ষেত্রে এই পলো গ্রাউন্ড ময়দান বারবার একটি প্রত্যয় জাগিয়েছে। নিশ্চয়ই ওনার কোনো মেসেজ আছে এই চট্টগ্রামকে আগামী দিনে কিভাবে তিনি বাণিজ্যিক রাজধানীকে গড়ে তুলবেন, সাজাবেন। শিক্ষা, যোগাযোগ অবকাঠামো, বন্দর, ব্যবসা বাণিজ্য সহ চট্টগ্রামের সবখানে ছড়িয়ে আছে বেগম খালেদা জিয়ার নানা কীর্তি। নেতাকর্মীরা বলছেন তারেক রহমানের প্ল্যানের অংশ হিসাবে বাণিজ্যিক রাজধানী ও নগর সরকার সহ আসতে পারে নানা পরিকল্পনার ঘোষণা। স্পট মাইকিং থেকে শুরু করে মোবাইল মাইকিং থেকে শুরু করে আমরা গতকাল থেকে শুরু করে দিয়েছি। আমরা আশা করি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এই 25 তারিখ জনসমুদ্র রূপান্তরিত হবে। তারেক রহমান যে প্ল্যানগুলো করছে, অবশ্যই আমরা মনে করছি এই প্ল্যানগুলো যদি ঠিকমতো এক্সিকিউট করা যায় তাহলে চট্টগ্রাম এগিয়ে যাবে। 21 বছর আগে 2005 সালের মে মাসে চট্টগ্রামে এসেছিলেন তারেক রহমান। এই মাঠ থেকে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান কি বার্তা দিবেন সেটির অপেক্ষায় পুরো চট্টগ্রামবাসী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা জানিয়ে এটিকে হাইপার প্রোপাগান্ডার অংশ বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত শেষে কথা বলেন তিনি। রাজনীতি না করেও শুধু জিয়া পরিবারের সদস্য হয় আরাফাত রহমান কোকো নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। আরও বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচারণা চালাচ্ছেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের নেতৃত্ব গুণ ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এটি একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির। এ সময় ভোটে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে রুখে দিতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামায়াত প্রতিজ্ঞাবদ্ধ বলেও মন্তব্য করেন জামায়াত আমির। সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, আবু সাঈদের হত্যাকাণ্ডের বিচার চলছে, দ্রুত বিচারের কাজ সম্পন্ন হবে বলে প্রত্যাশা তার। উত্তরের কয়েক জেলায় জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। শহীদ আবু সাঈদ এবং তার সঙ্গীরা যারা জীবন দিয়ে আমাদেরকে রেডি করে গিয়েছেন, আমাদের ঘাড়ে তারা যে দায়িত্বের বোঝা রেখে গিয়েছেন, যে আমানতের বোঝা রেখে গিয়েছেন, তাদের মতো আমরা জীবন দিয়ে তাদের সেই আমানত রক্ষা করার জন্য আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। তাদের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা ছিল একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, ফেসিবাদ মুক্ত, দুঃশাসন মুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার, যে বাংলাদেশে সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে এবং যার যার যোগ্যতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী জাতি গঠনে, উন্নয়নে অবদান রাখবে। এখানে কোনো ধরনের বৈষম্য হবে না। গাইবান্ধায় জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নেবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গাইবান্ধার পলাশবাড়িয়া এই এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে
সকাল 10টায় শুরু হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী উদ্যোগে নির্বাচনী জনসভা, এবং এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এবং আমরা যে বিষয়টি জেনেছি যে এই নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণার আজকের এই তৃতীয় দিনে ডাক্তার শফিকুর রহমান সকালে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে আজকের দিনটি তিনি শুরু করেছেন। এরপর তিনি এই গাইবান্ধা আসবেন এবং এখানের যে উচ্ছ্বসিত জনতা, দলীয় নেতাকর্মী, তাদের সাথে কথা বলবেন, তাদের উদ্দেশ্যে তিনি কিছু নির্দিষ্ট বার্তা দিবেন এবং এরপর তিনি যাবেন বগুড়া এবং তারপর সিরাজগঞ্জ এবং সর্বশেষ পাবনা জেলায় একটি জনসভা করার মাধ্যমে আজকে তাদের যে দলীয় কর্মসূচি, বিশেষ করে জামাত আমিরের যে নির্বাচনী প্রচারণার কর্মসূচি, সেটি শেষ হবে বলেই আমরা জেনেছি। এবং আমরা যে বিষয়টি দেখতে পেরেছি যে তিনি কিন্তু ঢাকার বাইরে উত্তরাঞ্চল থেকেই তার নির্বাচনী যে প্রচারণা সেটি শুরু করেছেন। তিনি গতকাল কিন্তু উত্তরাঞ্চলের পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও সহ কয়েকটি জেলায় একাধিক জনসভায় তারা অংশ নিয়েছেন। আমরা যে বিষয়টি আসলে দেখেছি যে তিনি কিন্তু উত্তরাঞ্চলে বিশেষভাবে তিনি যে বিষয়টি আসলে বলছেন যে উত্তরাঞ্চলকে তিনি কৃষিভিত্তিক শিল্পের রাজধানী করবেন, এমনটাই কিন্তু তিনি বার্তা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে গাইবান্ধার SM পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আজকে যে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত যে জনসভা, সেই জনসভার সর্বশেষ। জামাতে ইসলামী জনসভার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি। ছুটির দিনের সকাল থেকে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পাড়া, মহল্লা, অলিগলি। এই মুহূর্তে নাটোরে আছেন আল মামুন এবং রাজধানীর কোনাপাড়ায় আছেন শাহিন আলম। সরাসরি প্রথমে যাচ্ছি মামুনের কাছে। নাটোরের বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যিনি নাটোর সদর আসনে রয়েছেন, তিনি কিন্তু এই প্রচারণা সকাল থেকে শুরু করছেন। তিনি আজ রয়েছেন নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নে এবং তেবাড়িয়া ইউনিয়নে তিনি প্রথমে চৌধুরী বরগাদা পাঁচপাড়া পথসভা করেছেন ওই ওয়ার্ডে, এখন রয়েছেন বলমিনগুড়িয়া এবং তিনি কিন্তু পুরো এলাকায় তিনি এই আজকে তেবাড়িয়া ইউনিয়ন পুরো ঘুরবেন এবং ঘুরে কিন্তু তিনি আজকে নির্বাচনী গণসংযোগ তিনি সম্পূর্ণ করবেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যেটি আমরা বলতে পারি 1996 সালের আগে সর্বপ্রথম নাটোরে কিন্তু বিএনপিকে এই আসন উপহার দিয়েছিল। এর আগে 96-এর আগ পর্যন্ত রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাইরে এখানে কিন্তু কেউ জিততে পারেনি। তিনি যেটি বলছেন যে 2001 পর্যন্ত তিনি থাকা পর্যন্ত এই আসন বিএনপিকে দিয়েছিলেন এবং বর্তমানে যে পরিস্থিতি, আবার 8 সালে এবং 18 সালের নির্বাচনের আগে তিনি কারাগারে থাকার কারণে কিন্তু প্রার্থী হতে পারেননি। এই কারণে বিএনপি আবার তাকে প্রার্থী করেছে এবং দুলু যেটি বলছেন তিনি কিন্তু আবার এই আসন বিএনপিকে উপহার দেবেন এবং তিনি বলছেন যে ধানের শীষের যে গণজোয়ার, সে গণজোয়ার সৃষ্টি হয়েছে এই গণজোয়ারে কিন্তু দুলু বলছেন যে আবার কিন্তু বিপুল ব্যবধানে জিতবেন এবং নাটোরের যে অনুন্নত এবং উন্নয়ন রয়েছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। আমাদের আরেক সহকর্মী রয়েছে যাত্রাবাড়ির কোনাবাড়িতে শাহিন আলম, আমরা যাচ্ছি সেখানকার পরিস্থিতি সর্বশেষ জানতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার তৃতীয় দিন আজ। নির্বাচনী প্রচারণায় আমরা এই মুহূর্তে আছি ঢাকা 5 আসনে। এখান থেকে সকালেই প্রচারণায় বেরিয়েছেন এই আসনের জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। তিনি সকাল থেকে প্রচারণা করছেন। এই মুহূর্তে আমরা আছি কোনাপাড়া বাজারে। এখানে তিনি দলীয় আসলে নেতাকর্মীদেরকে নিয়ে বাজারে গণসংযোগ করছেন। ইতিমধ্যে নেতাকর্মীদেরকে নিয়ে তিনি জড়ো হয়েছেন। যদি বলে রাখি যে আজকে প্রচারণার তৃতীয় দিন, শুরুর দিন থেকে আসলে রাজধানীর বিভিন্ন আসনের ন্যায় এই আসনগুলোতে আসলে প্রার্থীরা তাদের প্রচারণায় বের হয়েছেন, তারা প্রচারণায় অংশগ্রহণ করছেন। বিশেষ করে আমরা যেটি দেখছি হচ্ছে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটারদের কাছে নির্বাচনী যে ইশতেহার, নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের মধ্যেও আমরা ব্যাপক উৎসাহ
উৎসাহ আসলে দেখতে পাচ্ছি। আসলে এই নির্বাচনে যেটি দেখছি যে ভিন্ন আঙ্গিকে প্রচারণা অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য নির্বাচনের ন্যায় এবার কিন্তু খুব বেশি ফেস্টুন আমাদের চোখে পড়ছে না, এবং আমরা যেটি দেখছি যে প্রার্থীরা ছোট ছোট লিফলেট হাতে করে আসলে ভোটারদের কাছে আসলে সেই লিফলেটগুলো দিচ্ছেন, এবং নির্বাচনী যে প্রতিশ্রুতি সেগুলো তারা ভোটারদেরকে দিচ্ছেন। এবং বিশেষ করে প্রার্থীরা যেটি বলছেন যে এই সংসদীয় আসনে আসলে যে মৌলিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দূরীকরণে তারা কাজ করবেন, এবং সেই সমস্যাগুলো তারা নির্বাচিত হলে প্রাথমিকভাবে সেই সমস্যাগুলোর দিকে বিশেষ করে নজর দেবেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর কোনাপাড়া থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। দেশ জুড়ে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। নারায়ণগঞ্জের 18 বছরের কিশোরী তাসলিমা আক্তার সাবেক প্রেমিক আদিয়াত সায়েরকে শায়েস্তা করতে বর্তমান প্রেমিক সৌদি প্রবাসী আরাফাত হোসেনের সঙ্গে করেন পরিকল্পনা। প্রেমিক সৌদি থেকে দেশে ফিরলে গাজীপুরের পুবাইলে নিয়ে বাস্তবায়ন করা হয় হত্যার মিশন। তাসলিমা, আরাফাত সহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে। মাসুদুর রহমানের রিপোর্ট। গত বছরের 2 নভেম্বর কেরানীগঞ্জ থেকে নিখোঁজ হয় 17 বছরের কিশোর আদিয়াত। এইচএসসি পাশ করে পিরোজপুর থেকে ফ্রিল্যান্সিং এর কোর্স করতে এসেছিল। থানায় জিডি করেও সুরাহা না পাওয়ায় আদালত হয়ে কদমতলী থানায় অপহরণ মামলা করে পরিবার। অল্প বয়সী ছেলেরা এরকম হয়, নিজে আত্মগোপনও করতে পারে। আমরা তো এই আশায় 2 মাস পর্যন্ত দৌড়াইলাম। তদন্তে নাম আসে নারায়ণগঞ্জের কিশোরী তাসলিমার। পরে তাকে নেওয়া হয় গোয়েন্দা হেফাজতে। আদিয়াতের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কথা জানিয়ে সে সময় সেই সিম ব্যবহার করার কথা জানান কিশোরী তাসলিমা। প্রথমে আদিয়াত নিখোঁজের সঙ্গে নিজে সম্পৃক্ত দাবি না করলেও পরে স্বীকার করে সবই। আদিয়াতের সাথে আমার যখন সম্পর্ক ছিল তখন ওর লগে আমার ফিজিক্যালি রিলেশন হয়েছিল, তখন আমাদের দুজনের অনেকগুলো ছবি ওর ফোনে রাখছিল। আমার ওই ছবিগুলো ডিলিট না করে এলাকার ছেলে মেয়ে ছেলেকে দিছে। পরিকল্পনা অনুযায়ী সৌদি আরব থেকে 2 নভেম্বর দেশে ফিরে আরাফাত। পরদিন শারীরিক সম্পর্কের প্রলোভনে আদিয়াতকে 300 ফিটে ডাকে তাসলিমা। এরপর নিয়ে যায় পুবাইল। আরাফাত তার এলাকার 7 বন্ধু বড় ভাইকে নিয়ে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে আদিয়াতকে। সুতা দিয়ে রাকিব ভাই আর আরাফাত গলায় খালি পেঁচাইছে, অটো থেকে করে ওরে ফালাইছে। টঙ্গীতে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। পরে গ্রেফতার করা হয় তাসলিমা সে প্রেমিক আরাফাত সহ 5 জনকে। জিজ্ঞাসাবাদে উন্মোচিত হয় এটি অপহরণ নয়, হত্যা মামলা। ঘটনার পরে যে যার মতো করে চলে যায় এবং তারা যে পূর্ববর্তী যে সকল মোবাইল সিম ব্যবহার করতে এগুলো সব ডিস্ট্রয় করে দেয়। মেয়েটাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং তাকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে সে আমাদের কাছে কনফেস করে। এখনো এ মামলায় পলাতক 3 জন। হত্যার অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখছে ডিবি। 2 মাসেরও বেশি তদন্ত করে হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে ঠিকই, কিন্তু আদিয়াত এখনো অজ্ঞাত হিসেবেই দাফন হয়ে আছে গাজীপুরের একটি কবরস্থানে। পরিবারের এখন অন্যতম প্রধান দাবি আদিয়াতকে এখান থেকে তুলে নিজের গ্রামের বাড়িতে দাফন করতে চায়। এজন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, পুবাইল, গাজীপুর। সময় সংবাদ। গাইবান্ধায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। যাচ্ছি সেখানে। সার দিতে দিতে জমির জান শেষ। এর মূল কারণ হচ্ছে ওই যে মিঠা পানির পরশ থেকে স্পর্শ থেকে আমাদের মাটি আমরা লাল চক্ষুকে ভয় করি না, আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করে দেখতে চাই না। আমাদের কথা একদম পরিষ্কার। 54 বছর যেই শাসন, যেই রাজনৈতিক ব্যবস্থা, যে বন্দোবস্ত দেশবাসীকে ফেসিবাদ উপহার দিয়েছে, এই শাসনও আমরা আর দেখতে চাই না। আমরা চাই তার আমূল পরিবর্তন। সেই আমূল পরিবর্তনের সময়টা আপনাদেরকে, দেশবাসীকে হাত। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ।
পুরো আসরে নামের প্রতি সুবিচার করতে না পারলেও ফাইনালে বাজিমাত করেছেন রাজশাহী ওপেনার তানজিদ তামিম। তার সেঞ্চুরিটাই ম্যাচে গড়ে দিয়েছে বড় পার্থক্য। সবসময় ভালো লাগে, যেহেতু নিজ বিভাগ আমার বাড়ি বগুড়া, আমার বিভাগ রাজশাহী, তো টিম যা চাইছে আমি দিতে পারছি ফাইনাল ম্যাচে, তো আলহামদুলিল্লাহ। আমার সবসময় চেষ্টা করি যে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করা, তো আজকে সেম প্রসেস ছিল। খুব ভালো লাগতেছে, বাট আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারতাম তাহলে সবচেয়ে বেশি ভালো লাগতো। আমরা দলগতভাবে খুব ভালো খেলছি বিধায় আমরা ফাইনাল যেতে পারছি, বাট ফাইনালটা আমাদের পরে আসে নাই, বাট আমরা ভালো ফাইট দিছি। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন মালিহা সোহরাওয়ার্দী। ধন্যবাদ আলিফ। এই সময়ে বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।